মানুষের অধিকার নিয়ে মকারি হচ্ছে, উপহাস করা হচ্ছে। কেন এই কথা বলছি? বাধ্য হচ্ছি বলতে। এসআইআর নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ মামলা করতে এসে বলেছেন জয়ী হয়ে গেছে। আজকে জয়ের নমুনা নিশ্চিতভাবে দেখছেন। জয়ের নমুনা হচ্ছে যে আজকে এত মানুষের নাম ডিলিটেড হয়েছে। এখনো পর্যন্ত যে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টেড হয়েছে হাইকোর্টের অর্ডারে, এখনো পর্যন্ত 60 লাখের মধ্যে 47 লক্ষ প্রায় তাদের অ্যাডজুডিকেশন সম্পন্ন হয়েছে। এখন আজকের যে অর্ডার সেই মোতাবেক এখনো পর্যন্ত প্রায় 13 লক্ষ অ্যাডজুডিকেশনে বাকি আছে। সেটা ধরে নিলাম তর্কের খাতিরে 6 তারিখের মধ্যে সেই অ্যাডজুডিকেশন কমপ্লিট হয়ে যাবে। সেটা কি ফাইনাল? ট্রাইব্যুনাল, এরপরে ট্রাইব্যুনাল অ্যাপিল করতে হবে। কোথায় অ্যাপিল করবেন? আপনি যাকেই জিজ্ঞাসা করবেন বলবেন ট্রাইব্যুনাল ফাংশন করছে, কিন্তু কিভাবে ফাংশন করছে কেউ জানে না। অনলাইন আপনি অ্যাপ্লিকেশন করবেন, কোনো ডকুমেন্ট আপলোড হচ্ছে না। 1000 ক্যারেক্টার তার মধ্যে লিখতে হবে। 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে রিলিফ শর্ট ফর করতে হবে। অফলাইনে জমা দেবেন, কোনো জায়গায় কেউ বলতে পারছে, কোনো জায়গায় পারছে না। অফলাইনে জমা দেবেন ডকুমেন্ট, কোনো জায়গায় নিচ্ছে, কোনো জায়গায় নিচ্ছে না, বিভিন্ন কিছু হচ্ছে। কিন্তু ট্রাইব্যুনাল যে অ্যাডজুডিকেশন করবে সেটা কবে করবে? এই যে ভোটার লিস্ট, সেটা তো একদিন ফ্রিজ হবে। ফ্রিজিং এর ডেট কবে? আজকে শুনানি পর্বে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, আগামী 6 তারিখ মামলা পরবর্তী শুনানি, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে মানে এখন যা হচ্ছে, এখন তো আইন টাইন কিছু চলছে না, সব মানে বিষয়টা অনেকটা হয়ে গেছে তোমারটা কিছুটা থাক আমারটা কিছুটা থাক, দিয়ে বাইরে গিয়ে বলবো, নেত্য করে বলবো সব জয়ী হয়ে গেছে। হেরেছে মানুষ, জয়ী হয়েছে হয়তো কিছু মানুষ যাদের এই ইচ্ছা ছিল। শামসেরগঞ্জের ওই সমস্ত কেন্দ্রে, ওই 10টি কেন্দ্রের ডাটা দেখবেন এখন ঘুরছে বিভিন্ন সমাজ মাধ্যমে। 82% লোকের নাম ডিলিট হয়ে গেছে। 82% মধ্যে কোনো এমপির ছেলে নেই, কোনো বড় শিল্পপতির ছেলে বা বাবা নেই, আছে কে? গরিব মানুষ। এই গরিব মানুষের নাম ডিলিটেড হয়ে গেছে। যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল বা কোনো ভুল করে গেছে, এদিক ওদিক করে তাদের নাম ঠিক উঠে গেছে, যারা প্রভাবশালী কোট আনকোট। ডিলিট হয়েছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের নাম দিয়ে। এখন ঠেলাঠেলি চলছে। শাসক দলের 13 জন ক্যান্ডিডেটের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের নাম চলে এসছে লিস্টে। গরিব, শামসেরগঞ্জের গরিবের নামটি ডিলিট হয়ে গেছে, সুতির গরিবের নামটি ডিলিট হয়ে গেছে, ভরতপুরের গরিবের নামটি ডিলিট হয়ে গেছে। তাদের জন্য কি 7 তারিখের মধ্যে অ্যাডজুডিকেশন হবে। অ্যাডজুডিকেশন কিভাবে হয়েছে, কে করেছে, খেয়েছে না মাথায় দিয়েছে, কেউ জানে না। জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টমেন্টে নেত্য করলেন। আরে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, জুডিশিয়াল ওয়ার্ক বানিয়েছেন। আদালতের নির্দেশ হয়েছে, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কি অ্যাডজুডিকেশন হয়েছে? ডিলিট লিস্ট তৈরি হয়েছে, সেখানে কারণ দেওয়া আছে। ছেলের নাম আছে, 3 ছেলের নাম আছে, ছেলের মায়ের নাম আছে, ছেলের বাবার নাম নেই। ছেলে কি বাপ খুঁজতে বেরোবে? ছেলের নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম নেই। ছেলে আর বাবা মিলে মা খুঁজতে বেরোবে? কেউ কিচ্ছু বলবে না। সবাই নিজের নিজের মতো করে, কেউ ভোট প্রচারে ব্যস্ত, কেউ বলছে হ্যাঁ অ্যাপিল করতে হবে, আমাদের এই আপনাদের জন্য এই পরিষেবা। কিন্তু আসল কথাটা কেউ বলছে না যে এই জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টমেন্টের প্রভিশন কোথায় ছিল? ট্রাইব্যুনাল তৈরির প্রভিশন কোন আইনে ছিল? বলবেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, হ্যাঁ মানতে হবে। সুপ্রিম কোর্ট রাম মন্দিরও তৈরি করতে বলেছে, মানে মেনেছি। ট্রাইব্যুনাল তৈরি করতে বলেছে, মানে মানছি। আপনি চলে যান, আজকে যে রিপোর্ট দিয়েছে সেই আজকে যে অর্ডার, যে রিপোর্টের ভিত্তিতে অর্ডার হয়েছে, সেখানে দেখবেন লেখা আছে, রিপোর্টটাও আমার কাছে আছে, কোনো অসুবিধা নেই। ওই যে ডক্টর শ্যামা প্রসাদ ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে কালকে সকালে চলে যাবেন, গিয়ে দেখবেন কোন জাজ বসে আছে,
20 তারিখের নোটিশ, আজকে 1 তারিখ রাত্রি 11টার সময় লাইভ করছি, এই সময় পর্যন্ত কেউ জানে না। একটা অ্যাপিল, একটা ট্রাইব্যুনালের সামনে একটা অ্যাপিল, অনলাইন করেছেন, অফলাইন করেছেন, এখানে গিয়ে করেছেন, ওই 1000 ক্যারেক্টারের মধ্যে করেছেন, একটা অ্যাপিল ডিসপোজ অফ হয়েছে। তাহলে এই যে এই ভোটে ভোট দেওয়ার গল্প ভুলে যান, জাস্ট ভুলে যান, যাদের নাম ডিলিট হয়ে গেছে। কি করে হবে? কারণ একদিন না একদিন হয় 6 তারিখ আপনাকে ভোটার লিস্ট ফ্রিজ করতে হবে, তাহলে তাদের নাম কি করে আসবে? ট্রাইব্যুনাল যদি নট ফাংশনিং হয়, যদি ধরেন তো 60 লাখের মধ্যে যদি 5 লাখের নামও ডিলিট হয়, ক লাখের নাম ডিলিট হয়েছে এখনো পর্যন্ত সেই ডাটা কারোর কাছে ক্লিয়ার না, কারণ 46 লাখের মধ্যে কত ডিলিট হয়েছে, বিভিন্ন ডাটা ঘুরে বেড়াচ্ছে। আমি সেই ডাটার উপর বিশ্বাস করছি না, রিলাই করছি না। আদালতে আলটিমেট হয়তো সেই রিপোর্ট জমা দেবে জুডিশিয়াল অফিসারদের অ্যাডজুডিকেশনের পরে। সেই নামের মধ্যে যাদের নাম ডিলিট হলো তারা এই ভোটে ভোট দিতে পারবে? পারবে না, একদম শিওর সেটা। কারণ হচ্ছে ট্রাইব্যুনালের কাজই তো শুরু হয়নি। এবার তারপরে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে, সেই অ্যাপিল কবে অ্যাডজুডিকেট হবে কেউ জানে না। 2 বছর, 5 বছর, 2 দিন, 2 ঘন্টা, 2 মিনিট আফটার অ্যাডজুডিকেশন তাদের নাম যদি ফিরে আসে, ধরুন একটি কেন্দ্র, সেই কেন্দ্রে যিনি জয়ী প্রার্থী আর যদি পরাজিত প্রার্থী, তাদের ভোটের পার্থক্য 2000, ডিলিটের সংখ্যা হচ্ছে 10,000 বা 5,000, তারা কাকে ভোট দিতে জানেন? এই যে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট হলো, ট্রাইব্যুনাল করা হলো, কোন প্রভিশনকে ইনভোক করে? কেউ জানে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মেনেছি, মানতে হবে, কিন্তু সত্য কথাকে বলবে না। সমস্যাটা এখানে। সবাই বলছেন জয়লাভ করেছি, এটা জুডিশিয়াল অফিসার না হলে আগে কি আইনে কি প্রভিশন ছিল? এটা জুডিশিয়াল ওয়ার্ক। আপনি শামসেরগঞ্জের বাসিন্দা, ওই যে মহতাব শেখ আর এস কে আর SHAIK একই ব্যক্তি, এটা বিডিও অফিসের কর্মী জানবে, ঝাড়খণ্ডের জাজ জানবে নাকি এটা উড়িষ্যার জাজ জানবে? জানবে না। এই যে আইনে ERO, AERO, DO, CO প্রভিশন কেন রাখা হয়েছে? কারণ একজন মানুষ, ভারতবর্ষের যে অবস্থা, যে বৈচিত্র্যতা, সেটাকে অ্যাড্রেস করতে পারবে যেভাবে এক্সিকিউটিভ, সেভাবে কি জুডিশিয়ারি অ্যাড্রেস করতে? তাহলে ভারতবর্ষের মানে এক্সিকিউটিভের দরকার দিতে থাকতো না। পলিটিক্যাল এক্সিকিউটিভ, পার্মানেন্ট এক্সিকিউটিভ সব জুডিশিয়াল অথরিটি করে দিত। আমি কারোর বিরুদ্ধে বলছি না। ভারতবর্ষের ক্ষমতার সাম্যটা কিসের জন্য করা হয়েছে? কিসের জন্য এক্সিকিউটিভ তৈরি করা হয়েছে? পলিটিক্যাল এক্সিকিউটিভ, পার্মানেন্ট এক্সিকিউটিভ। লেজিসলেটরদের ভূমিকা কেন নির্বাচিত হয়ে যেতে হয়? কারণ জনগণের সাথে যাতে কানেক্ট করতে পারে সেই ধরনের আইন তৈরি হয়। এই আইনের একটা পারপাস আছে। ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই দায়িত্ব কেউ দেয়নি, তুমি লেজিসলেট করো এবং ভুল লেজিসলেট করো। জুডিশিয়াল অফিসার ঠিক করে দিল, যা ঠিক করে দিল জানে না কিভাবে, কি লজিক দিল কেউ জানে না। কিসের জন্য ডিলিট হলো? বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, বাবার নাম নেই, মা নেই। এখন কি বাপ ছেলে মিলে সব মা খুঁজতে যাবে বা বাপ খুঁজতে যাবে? দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতিতে একমাত্র মানুষই এই পরিস্থিতি সমাধান করতে পারে। দেখুন, আইন রয়েছে, আইন অমান্য আন্দোলনও রয়েছে। ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় যা বলবে সেটাই আইন, ল অফ দ্য ল্যান্ড। কিন্তু চাপিয়ে দিয়ে আপনি জানেন না কিভাবে অ্যাডজুডিকেট হলো। যেটা এক্সিকিউটিভ ওয়ার্ক ছিল সেটাকে জুডিশিয়াল ওয়ার্ক বানানো হলো। আপনি যদি ERO ভুল করে আপনার নাম কেটে দেয়, ডিও যেতেন, ডিও থেকে CO যেতেন, আপনি চেনেন ও ডিও মানে DM অফিস, ঝান্ডার ডান্ডাটা একটু শক্ত করতেন, হয়ে যেত। আমি কি বলতে চাইছি মানে বুঝেন আপনারা। আপনি জানেনই না কে অ্যাডজুডিকেট করেছে। ও রাম করলো না, শ্যাম করলো না, যদু করলো না, মধু করলো।
কিসের উপর রাম শ্যাম যদু মধু কিসের উপর করলো আপনি কেউ জানেন না। আপনি এক্সিকিউটিভ ওয়ার্কটাকে জুডিশিয়াল ওয়ার্ক করে উইদাউট অ্যাসাইনিং এনি রিজন, ট্রাইব্যুনাল এখনো নন ফাংশনিং। 6 তারিখ নমিনেশনের ফার্স্ট ফেজের লাস্ট ডেট, 23 তারিখে ভোট, 9 তারিখ সেকেন্ড ফেজের লাস্ট ডেট, 29 তারিখে ভোট। 10 লাখ লোকের নাম বাতিল। তারা ভোট দেবে কি করে? সামনের দিনে ভোট দেবে কি করে? কেউ জানে না, কিন্তু সত্য কথাও কেউ বলবে না, কারণ বললেই তাদের অসুবিধা হবে। জয় জয় একটা পরিবেশ, হ্যাঁ জয় জয় হয়ে গেছি, আমাদের সব ঠিক হয়ে গেছে। 10 লাখ লোক নাম বাদ হয়ে, যারা বৈধ ভোটার তাদের নাম বাদ হয়ে গেলে তুমি তোমার জয় লাভের পর ওই যে সুতি, শমশেরগঞ্জ থেকে শুরু করে, ফারাক্কা থেকে শুরু করে, দমকল থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে গরিব মানুষ তাদের নাম বাতিল। তোমার জয়, গরিব মানুষের নাম বাতিল, গরিব মানুষের পরাজয়, খেটে খাওয়া মানুষের পরাজয়। তুমি বড় বাপের ছেলে, তুমি বড় বাপের বাবা, মানে বড় ছেলের বাবা, তোমার নাম ঠিক ঢুকে যাবে। যে করে হোক ঢুকেছে, নিশ্চিত ডকুমেন্ট আছে তার ভিত্তিতেই ঢুকেছে। কিন্তু গরিব মানুষ, ওই রানীনগরে সেই গরিব অশিক্ষিত মহিলা যার ভোটার কার্ড, আধার কার্ড ছাড়া আর কোনো দ্বিতীয় ডকুমেন্ট নেই, তার নাম কি করে ঢুকবে? তার সত্যতা ঝাড়খণ্ডের জাজ বা অন্য কোথাও জাজ বোঝাটা কি খুব সম্ভব, সুসংগত? আর এইভাবে কি এসআইআর হয় নাকি এই ফরম্যাটে? আপনারা ভাবছেন ট্রাইব্যুনাল হলেই সব সমাধান হয়ে যাবে? নিশ্চিত হবে, কিছুটা হবে। ট্রাইব্যুনাল অ্যাপিল করতে হবে, আমাদের মেনে নিতেই হবে, অ্যাপিল অবশ্যই করতে হবে, কিন্তু তার বাইরেও ট্রাইব্যুনাল কিভাবে অ্যাপিল করবেন আমি ফরম্যাটও দিয়ে দিচ্ছি, কিন্তু ট্রাইব্যুনালটা তার জন্য তো ফাংশন করতে হবে। আর ডকুমেন্ট কিসের উপর ভিত্তি করে তাদের নাম আবার ফিরে আসবে? যে গরিব মহিলার ভোটার কার্ড আর আধার কার্ড ছাড়া দ্বিতীয় কোনো ডকুমেন্ট নেই, বা যে গরিব মানুষটি কৃষিজীবী, রিক্সাপোলা, গরিব রিক্সাওয়ালা, ডিম বিক্রেতা, মুদিখানার দোকানি, তার কি ডকুমেন্ট আছে? ওই ভোটার কার্ড আর আধার কার্ড আর খুব ম্যাক্সিমাম একটা প্যান কার্ড ছাড়া, বা একটা রেশন কার্ড। সবাই যাদের স্কুল ফাইনাল পাস করেছেন তাদের স্কুল ফাইনালের হয়তো মার্কশিট অ্যাডমিট আছে, সবাই তো স্কুল ফাইনাল পাস করে না, তাহলে তাদের নাম কি করে উঠবে? ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরেই বা কি করে উঠবে? যে বিষয়টা সহজেই অ্যাডজুডিকেট করা যেত সেটা হচ্ছে যে এসআইআরটা করা উচিত ছিল। নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে দেখতো, যারা নির্বাচন এসআইআর করতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই, এসআইআর আইনের পরিবেশ প্রথম দিন থেকে বলে আসছে, কিন্তু আইনের বাইরে গিয়ে যা আমাদের লেজিসলেশন রয়েছে সেই লেজিসলেশনের বাইরে গিয়ে এই সবটাই একটা পর্দার মধ্যে। চল্লি কে পিছে কে হে, পর্দার পিছনে কি আছে ভাই, কারণ কি? কেউ জানে না। দেখুন, বিষয়টা হয়তো অনেকে ভয় পাচ্ছেন, আমি প্রথম থেকে বলছি ভয় পাবেন না, নিশ্চিতভাবে আন্দোলন করা প্রয়োজন, কারণ এটা শুধুমাত্র ওই ট্রাইব্যুনালে অ্যাপিল করলেই আপনার মানে সেটাই প্যানাসিয়া, এই মুহূর্তে সেছাড়া উপায় নেই, কিন্তু শুধুমাত্র ওটাতে ভাই আটকে থাকেন না, আমি বলতে বাধ্য হচ্ছি। তার কারণ আপনি যদি ভেবে দেখেন এই ট্রাইব্যুনালাইজেশন যেটা হয়েছে, এই সুপ্রিম কোর্টের অবজারভেশন, ট্রাইব্যুনালাইজেশনের পরে বিচার প্রক্রিয়া মন্তর হয়েছে। স্যাট ক্যাট এটা তো সেটা তৈরি হয়েছে, তাতে বিচার প্রক্রিয়া কি তরা নেই তো? স্যাটে জাজ নেই, কলকাতার স্যাটে চলে যান, জাজ নেই। এই যে ইলেকশন ট্রাইব্যুনাল তৈরি করেছে, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, বলা আছে কদিনের মধ্যে অ্যাডজুডিকেশন হবে, 2 বছর, 4 বছর, 2 মাস, 2 দিন। তো
ততদিন পর্যন্ত আপনার অন্যান্য নাগরিক অধিকারের কি হবে? ফলে শুধু তাই না, ইন্দা মিন ভাই যদি ধরুন অ্যাডজুডিকেশন হতে অনেকদিন সময় লাগে, ইন্দা মিন ভাই যে ভোটটা হবে বা এই ভোট সামনের ভোটটাই হবে, যে উদাহরণ দিলাম, সেই ভোটের ফলে রেজাল্টের কি পরিণতি হবে? অনেক পলিটিক্যাল পার্টি বলার চেষ্টা করছে আমরা জয়লাভ করেছি। কিসের জয় ভাই, আর কিসের আনন্দ তোমার? কিসের জয় লাভ করলে ভাই? আজ মানুষকে পাগলের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, পাগলের মতো লোকে ফোন করছে। আমি বাধ্য হলাম এটা বলতে। যারা যারা ভোট চাইতে প্রত্যেককে বলবেন, যাকে ভোটার ঠিক হোক, তারপর ভোট ঠিক হবে। ভোটার ঠিক করেছেন, বলেছেন একদিন, নাম কেউ আসতে হয়ে গেল, একদিন গেলাম আন্দোলন করে এসছি, একদিন গেলাম সুপ্রিম কোর্টে মামলা করে এসছি, লেপ ফটো হয়ে গেছে। গরিব খেটে খাওয়া মানুষ 10 লাখ 12 লাখ 15 লাখ 19 লাখ 20 লাখের বাতিল হবে, এরা কোথায় যাবে? যাকে পিছনে রেখেছেন না, সে আপনাকে পিছন দিকেই টানবে। আপনি ভাবছেন ওই 19 লাখ 20 লাখের তো ও মা বাপ ভাই নেই, ও বেসিক্যালি ওদের এই 20 লাখ মানে হচ্ছে প্রতিটি ফ্যামিলিতে, ফ্যামিলির বাবার নাম কেটে যায়, মায়ের নাম কেটে যায়, ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার ধরে, মানে 1 কোটি মানুষ ডিরেক্টলি এফেক্টেড হয়ে যাবে। সেটা যদি হয়, আপনি যদি 1 কোটি মানুষকে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেন, তার পরিণতি কি হবে ভাবছেন? সামাজিক কি অস্থিরতা তৈরি হবে? দেখুন, আপনার তাৎক্ষণিক পলিটিক্যাল লাভের জন্য যে কোনো কারণেই হোক, আপনি যদি ভেবে দেখেন বা অন্যান্য লাভের জন্য যে আমার এতে লাভ হবে, ভুল ভাবছেন, আমার ক্ষতি হবে। আপনি হয়তো ক্ষমতা পাওয়া না পাওয়া এইভাবে ভাবছেন, 2 দিন 4 দিন 6 দিন মানুষ 10 দিন দেখবে, পিছতে 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 দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে জানাবে। যে মানুষটি এই বঙ্গে জন্মালো, পশ্চিমবঙ্গে, ছোট থেকে বড় হলো, বয়স 60 হলো, 70 হলো, 50 হলো, 40 হলো, হঠাৎ করে জানছে সে তার ভোট দেওয়ার ক্ষমতা নেই। আর তার কি শূন্যতা বলুন তো, ফিল করেছেন? করেননি। আপনি ভাবছেন অ্যাপিল, এক পাতার অ্যাপিল দুটো, এই বলবো তোমার ভোটার কার্ড আছে ভাই, তোমার আধার কার্ড আছে, চলো না অ্যাপিল হয়ে যাবে। না, বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে নেই। কারণ আপনি অ্যাপিলে এটা কি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে ধরবেন নাকি সেকেন্ড ইনস্ট্যান্স হিসেবে? অর্থাৎ অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রপার অ্যাপিলেট ফোরাম হিসেবে ধরবেন। তাহলে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের সঙ্গে আপনি অ্যাডিশনাল, যদিও আজকের নির্দেশে, কারণ সেটা ক্লিয়ার করেছি যে অ্যাডিশনাল ডকুমেন্ট দেওয়া যাবে, কিন্তু অ্যাডিশনাল ডকুমেন্ট কি আদৌ আছে সেই মানুষটির, এটা ভেবেছেন? তাহলে সেই মানুষটি আগামী ধরুন 40 বছর বা 45 বছর বয়স, 70 বছর বা 80 বছর পর্যন্ত উইদাউট এনি অধিকার বাঁচবে? তাদেরকে নিয়ে কি, মানে আপনারা যারা ভোট চাইতে যাচ্ছেন, আপনারা যারা জিতেছি বলে উল্লাস করেছেন, মানে আমরা প্রতিদিন জিতছি, দেখুন এই মামলায় মানে সত্য কথা, যা ক্ষতি মানুষের করেছেন, কিছু কিছু মানুষ জেনে বুঝে, কিছু কিছু অথরিটি, সকলকেই বলবো, ক্ষতি করেছেন, ক্ষতি, মানুষের ক্ষতি, গরিব খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছেন। একবারের জন্য বলেননি যে না এটা ভুল হচ্ছে। কনসিকুয়েন্সিয়াল থট না থাকার জন্য, গরিব মানুষের জন্য হৃদ্যতা না থাকার জন্য, কি হবে এইটা পরিণতি না দেখতে পাওয়ার জন্য। আর আপনারা মানুষরাও ভাবুন যে কাকে নেতা হিসেবে নির্বাচিত করবেন। শুধু ওই নেতার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কার্ডের ঝান্ডা নিয়ে বই সারা জীবন, যার কনসিকুয়েন্সিয়াল থট নেই যে ভবিষ্যতে এটা হলে কি হবে। তাকে যদি নেতা নির্বাচিত করেন, এটাই হয় যে কনসিকুয়েন্সিয়াল থট নেই। 7 তারিখের মধ্যে 60 লাখ অ্যাডজুডিকেশন হয়ে যাবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। না, কি ঠিক হবে? 60 লাখের মধ্যে 20 লাখ বাদ যাবে, 10 লাখ বাদ যাবে।
ফলে যে মানুষগুলো বাদ চলে গেল তারা কি এই ভোটে অংশগ্রহণ করতে পারবে? 7 তারিখ তো জুডিশিয়াল অফিসারদের অ্যাডজুডিকেশন শেষ, তারপরে ট্রাইব্যুনাল কত তারিখের মধ্যে শেষ হবে? তার ট্রাইব্যুনাল নাম অ্যাড হলে কি তারা ভোট দিতে পারবে? এই ভোটে কবে ভোট দেবে কেউ জানে না। 6 তারিখের মামলা আমরা নিশ্চিতভাবে কোনো পাবো, দিশা পাবো। যারা চিৎকার করছেন তারা দিশা দেবেন, যারা বলেছেন আমরা জয় এনে দিয়েছি মানুষের জন্য, এই 20 লাখ ভোটারকে তারা ভোট দেওয়াতে সক্ষম হবেন। আমরা সকল তাদের জন্য জয়ধ্বনি দেব। ফলে যারা জয়ধ্বনি দিয়েছিলেন এবং যারা জয়ধ্বনি পেয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসা করুন, এই যে এটা করে এলেন, দিয়ে ওখানে একদিন ওই অবস্থান খেলা হলো, তারপরে কি হলো? এই মানুষগুলোর কি হবে? এরা ভোট দিতে পারবে এবারে ভোটে? নাকি এরা এদেশের বৈধ ভোটার নয়? যদি ভবিষ্যতে বৈধ ভোটার ডিসাইড হয় তাহলে এই ফেট কি অল্টার হবে? যতদিন বৈধ ভোটার নির্বাচিত না হচ্ছে ততদিন পর্যন্ত তার সামাজিক সুরক্ষার প্রশ্নে কি অবস্থান আপনাদের? তার সমস্ত বিষয়ে কি অবস্থান? সব গোল বলবে, কেউ ঠিক কথা বলবে না, বলার সুযোগ নেই তাই বলবে না। আপনি জিজ্ঞাসা করবেন যাকে বলবেন সে সব গোল বলবে। আইনে ছিল ইআরও টু ডিও, ডিও টু সিও, আমাদের জুডিশিয়াল অফিসার নিয়ে এলেন, ট্রাইব্যুনাল নিয়ে এলেন। বলবেন কি করে আইনে নাই? তার আইনই নেই, বলবেন কি করে? ফলে স্পষ্ট কথা বলার লোকের অভাব হয়ে গেছে, সব থেকে বড় কথা, আর সত্যটা শোনার লোকের অভাব হয়ে গেছে। যে এটা করিয়ে নেওয়া হয়েছে, কাকে কাকে দিয়ে করানো হয়েছে? মানুষ বুদ্ধিমান, এসআইআর করতে হলে আগে করতে পারতেন, আগেই করতে পারতেন। এক্সিকিউটিভ ওয়ার্কে জুডিশিয়াল ওয়ার্ক হলো, তারপরে সেই ওয়ার্ক কিভাবে এই ভোট পর্বের পূর্বে সম্পূর্ণ হয় সেটা এনশিওর করুন। আপনি তো জয়লাভ করেছিলেন, তাই না? বলেছিলেন যে আমি জয়লাভ করেছি। এনশিওর করুন সকলের ভোটিং রাইট। আপনি ক্ষমতায়, আপনি ক্ষমতাবান, আপনি বলেছেন। এনশিওর করুন, দায়িত্ব নিয়েছিলেন। মানুষকে প্রতারিত করবেন না। মানুষকে প্রতারিত করে আপনি জিতেছেন, গরিব মানুষ হেরেছে। আর এই গরিব মানুষের হারাটা আপনি ভাবছেন আমার সাময়িক লাভ হবে, নিশ্চিতভাবে আপনার নিশ্চিতভাবে কোনো ক্যালকুলেশন আছে। আপনার জয়ের উল্লাসের মধ্যে নিশ্চয়ই কোনো ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা কি সেটা মানুষকে জানিয়ে যান। অনেকে লিখছেন মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে, নিশ্চিতভাবে অ্যাপিলের ফরম্যাট খুব সহজ, অ্যাপিল করবেন, কিন্তু যে মানুষটি ডকুমেন্ট বলতে ওই 3টে তার আপনি অ্যাপিলেট ফোরামে সিজন অ্যাসাইন করে তাদের প্রত্যেককে আনতে হবে। শুধুমাত্র এটা এই কোন একটা জুডিশিয়াল বিষয়ের মধ্যে দাঁড়িয়ে নেই, কারণ আপনাকে ভারতবর্ষের বাস্তবতা বুঝতে হবে। কারণ আপনি ওই বার্ডস আই ভিউজের সোসাইটিকে দেখলে যেভাবে দেখবেন, আর মাটিতে দাঁড়িয়ে সমাজকে দেখলে কিন্তু অন্যভাবে দেখবেন। ফলে বার্ডস আই ভিউ দিয়ে সোসাইটিকে দেখা যায় না। বার্ডস আই ভিউ যেটা দেখা যায় সেটা রিয়ালিটি নয়।
কারণ ওখানে না অনেক কিছুকে ছোট লাগে বা দেখা যায় না, ফলে দেখা যাচ্ছে না মানে বার্ডস আই গিয়ে তার অস্তিত্ব নেই, এটা বাস্তব নয়। কারণ আপনি মাটি থেকে কয়েকশো ফুট উপর থেকে দেখছেন বা কয়েক কিলোমিটার উপর থেকে দেখছেন বা ফ্লাইটে উঠে দেখছেন, সেই ভিউজ আর মাটিতে দাঁড়িয়ে যে ভিউজ সেটা এক নয়। ব্লক অফিসের কর্মী যে ভিউজে দেখবে, সেই ভিউজে আপনি বার্ডস আই ভিউ দেখিয়ে সেটা সবসময় নাও দেখতে পারেন। রানীনগরের একটা গরিব খেটে খাওয়া পরিবারের বাস্তবতা, তার কি কি ডকুমেন্ট থাকবে তার বাস্তবতা, আর আলিপুরের পশ এরিয়ায় বা সল্টলেকের পশ এরিয়ায় একটি পরিবারের বাস্তবতা এক নয়। ফলে এই বাস্তবতার উপর দাঁড়িয়ে যে আলিপুরের বাস্তবতা আর বাঁকুড়ার বাস্তবতা, সল্টলেকের বাস্তবতা, পুরুলিয়ার একটা গ্রামের বাস্তবতাকে এক করে দেওয়া, এটা কখনো সম্ভব না। পরে লেজিসলেটিভ ইন্টেনশনকে অল্টার করে জয়োল্লাস দেখানো ব্যক্তিদের বুঝতে হবে যে মাটির বাস্তবতাটা অন্যরকম। সেই বাস্তবতাটা এখন বুঝুন। শুধু অ্যাপিল নিশ্চিতভাবেই করবেন, অ্যাপিলের ফরম্যাট সহজেই অ্যাপিল করতে পারবেন, খুব সহজ। যা যা ডকুমেন্ট আছে অ্যাডিশনাল ডকুমেন্টও দেবেন, আমি সে কথাও বলবো পরে যে অ্যাপিল কিভাবে করবেন অ্যাপিলের ট্রাইব্যুনাল হলে। কারণ প্রত্যেকে আপনারা জানেন 20 মার্চে যে নোটিশ দিয়েছে সেই মোতাবেক প্রতিটি জেলার জন্য বরাদ্দকৃত হয়েছে নির্দিষ্টভাবে প্রাক্তন একজন বিচারপতি। তিনি এসইও কিছু কিছু জেলায় অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ বরাদ্দকৃত হয়েছে, তারাই অ্যাডজাজ করবেন। আপনি একটি অ্যাপিল ফরম্যাটে অ্যাপিল করবেন, তাতে ইভেন অ্যাডিশনাল ডকুমেন্ট সহ ডকুমেন্ট দেবেন। দুটো ফর্মে করতে পারেন, একটা অনলাইন একটা অফলাইন, কিন্তু অনলাইনে এখনো পর্যন্ত মানে যা দেখাচ্ছে তাতে ডকুমেন্ট আপলোড করার সুযোগ নেই। নিশ্চিতভাবে হয়তো সেটা পরবর্তীতে অল্টার হওয়ার সুযোগ আছে। তারপরে অফলাইনে যারা দিচ্ছেন তারা নিশ্চিতভাবেই বিডিও অফিস যা নোটিফিকেশন লেখা আছে, বিডিও, এসডিও, ডিএম অফিসে যোগাযোগ, তো সেখানে ফিজিক্যাল ফর্মে দেবেন। অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ইভেন অনেকে শিক্ষিত মানুষ, তারাও দিশাহীন। কেউ দিশাহীন হবেন না, নিশ্চিতভাবেই হয়তো এখন প্রথম দিকের একটা অস্থিরতা রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে সকলের যাদের নাম বাতিল হবে প্রত্যেকে রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে, আন্দোলন তো চলবে, রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করে প্রত্যেকে অ্যাপিল করবেন, প্রত্যেকে, এবং প্রপার অ্যাপিল করবেন। এলাকার শিক্ষিত মানুষদের বলবো আপনারা সাহায্য করবেন এবং সেখানে সমস্ত ডকুমেন্ট অ্যানেক্স করবেন, অ্যানেক্সচার হিসেবে অ্যানেক্স করবেন। এবং প্রত্যেকেই, আবারও বলছি, যারা বিডিও অফিস, এসডিও অফিস বা ডিএম অফিসে দেবেন তারা প্রত্যেকে কিন্তু রিসিভ নেবেন, পেজিনেশন করবেন। কিভাবে পেজিনেশন করবেন এবং তাতে সুবিধা হবে, ধরুন আপনার 30 পেজের ডকুমেন্ট, তাহলে ফার্স্ট পেজে লিখবেন 1/30, সেকেন্ড পেজে লিখবেন 2/30, অর্থাৎ 30টা পেজের মধ্যে ওটা 2 নম্বর পেজ, থার্ড পেজে লিখবেন 3/30, ফোর্থ পেজে লিখবেন 4/30। এতে কি হবে, যদি চারটে পেজ আপনার মিস হয়ে যায়, পরবর্তীতে যখন এগোবেন তখন আমি বুঝতে পারবেন যে 4টে পেজ মিস হয়ে গেছে। ফলে যদি কোনো ডকুমেন্ট মিস যায় সেটা আপনি সহজেই ধরে নিতে পারবেন, কারণ ট্রাইব্যুনালের পরেও আপনাকে হায়ার ফোরামে যেতে হতে পারে। সেক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্ট অ্যাডজাজ হয়েছে কিনা
সেটা আপনি সহজেই দেখাতে পারবেন উচ্চতর ফোরামে। তার কারণ এই লড়াইটা শুধুমাত্র একদিন, দুদিন, 4 দিনের নয়, বা একজন বা দুজনের নয়। লড়াইটা একটা বৃহৎ সংখ্যক মানুষের। ফলে এটা একজন বা দুজনের ইনভলভমেন্টের সম্ভব নয়। এটা একটা সামাজিক ইনভলভমেন্টের প্রয়োজন, সোশ্যাল ইনভলভমেন্টের প্রয়োজন। সেই জন্য সমস্ত স্তরের মানুষকে আহ্বান করব, আপনারা আপনাদের এলাকায় প্রতিজন এক একজন ভলেন্টিয়ারের মতো কাজ করে প্রত্যেককে সাহায্য করুন। তার কারণ মানুষ বিপদে পড়েছে। এবং প্রত্যেকে এলাকায় এলাকায় নির্দিষ্টভাবে পাড়াভিত্তিক যাদের নাম বাতিল হয়েছে সাহায্য করে তাদের প্রত্যেককে অ্যাপিল করার বন্দোবস্ত করবেন, এবং ডিলিট হয়েছে তাদের সাহায্য করবেন ফিজিক্যাল বা অনলাইন মোডে। এবং সেখানে যাতে অপরচুনিটি অফ হিয়ারিং দেয়, কারণ আজকে বলেছেন নির্দেশনামায়, এবং প্রপার যাতে অ্যাডজুডিকেশন হয় সেই বিষয়ে ভিজিল্যান্ট থাকবেন এবং সেটা দেখবেন। তার সঙ্গে সঙ্গে যেটা রাস্তার আন্দোলন সেটাকেও কিন্তু জারি রাখবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি মনে করি সর্বদা আমি বলি রাস্তায় রাস্তা তৈরি করে। অনেকেই ভাবেন, আমাকে অনেকে বারবার বলেন যে আপনি, অনেকেই বলেছেন যে এর ফলে তোমার উপরে মানুষ, মানে অনেকের তো অনেক রকম ফর্মুলা থাকে, সে শব্দ আর বলা হবে না। কারোর হয়তো প্রফেশনাল জেলাসি থাকে, কারোর পলিটিক্যাল জেলাসি থাকে, বিভিন্ন কারণে তোমাকে যে বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হয়। তো তুমি এত মানুষের হয়ে বলো কেন? তুমি তো ভালো অ্যাডভোকেসি করো, তোটাই করবে মানুষের হয়ে এত চিৎকার করো, তার ফলে তো তোমাকে বিপদে পড়তে হয়। ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি এটা করলে বিপদ আসবে না। আসবে। মানুষের কাজ করতে গিয়ে কে না বিপদে পড়েনি? এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি চুপচাপ বসে থাকলেই পৃথিবীর সমস্ত কিছু সব স্তব্ধ হয়ে যাবে। দুবাইয়ে তো সবাই গুড লাইফ লিড করছিল। আজকে কিছুক্ষণ আগে এই মামলারই, কালকে একটা মামলা আছে, গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে, এই এসআইআর সংক্রান্ত একজন ক্যান্ডিডেটের মামলা। আজকেও হয়েছে, আজকে অংশগ্রহণ করেছে। দুবাই ভালো আছে তো? আপনি যদি ভাবেন যে আমার নামটি উঠে গেছে মানে আপনি ভালো থাকতে পারবেন, পারবেন নাও পারতে পারেন। দুবাইয়ে গুড লাইফ কাটাচ্ছিল, এবং গুড লাইফ কাটাচ্ছে তো। সমাজের যদি একটা বৃহৎ অংশকে আপনি পিছিয়ে রাখেন, যাদেরকে পিছনে রাখবেন তারা আপনাকে তো পিছনেই টানবে। আপনি যদি ভেবে থাকেন যে আমি এটা করে দিলাম তারপর আমি ভালো থাকবো, আমার সমস্ত আশা প্রত্যাশা পূরণ হবে, ভুল ভাবছেন ভাই। আমি নির্বাচিত হয়ে যাব কোনোভাবে আর মানুষ ছেড়ে দেবে আমাকে, মানুষ ইতিহাস রচনা করে। আপনি মানুষকে বেনাগরিক করবেন, আপনি মানুষকে বাধ্য করবেন দুষ্কৃতী হতে, তারপর আপনি তার পরিণতি ভোগ করবেন না? নিশ্চিত ভোগ করবেন। ফলে এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে আপনি পশ্চাতে রেখে শুধু ক্ষমতার লিপ্সার জন্য আপনি এই কাজ করবেন। আমি সকলকে বলবো আগিয়ে আসুন, সবাই মানুষকে এই বিপদ থেকে রক্ষা করুন, সকলে। না হলে কিন্তু আপনিও ভালো থাকতে পারবেন না। আপনার ভালো থাকাটা যৌথতার উপর নির্ভর করে। সমাজ ভালো থাকলে, দেশ ভালো থাকলে, বিশ্ব ভালো থাকলে তবেই আপনি ভালো থাকবেন। এটা কোনো দুবাইয়ের সবাই ভালো ছিল না? দারুণ ছিল, গুড লাইফ লিড করছিল। এবং জিজ্ঞাসা করবেন কেউ দুবাই যেতে যায় কিনা, জিজ্ঞাসা করবেন। আমরা বাড়ির পাশের লোকটা দুবাই যেতে বিনা পয়সা যেতে যাওয়ার বন্দোবস্ত করলে যাবে না কেন? গুড লাইফ লিড করছিল তো।
ওই গুড লাইফ তো বিজয় মালিয়াও লিড করতো, এখন কি করে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে। ফলে এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে আপনি মানুষকে বিপদে ফেলে আপনি গুড লাইফ লিড করতে পারবেন। একজনকে ফেলুন আর 1000 জনকে ফেলুন, পারবেন না ভাই, ভুল ভাবছেন। মানুষ পাল্টা দেবেই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তারপরের দিন, দেবেই দেবে। কোন ফর্মে দেবে সেটা মানুষ ডিসাইড করবে। পলিটিক্যাল ফর্ম, গণতান্ত্রিক উপায়ে আপনি কতটা গণতন্ত্র রেখেছেন তার উপর নির্ভর করবে। ফলে আপনাকে এই সামাজিক স্ট্রাকচারটা বুঝতে হবে, সকলের জন্য বলছি। যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, পার্মানেন্ট এক্সিকিউটিভ, লেজিসলেটর, জুডিশিয়ারি, সকলের জন্য বলছি ভাই। কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, কিন্তু এই লড়াই মানুষের জন্য, লড়াই সকলকে নিয়ে ভালো থাকা। আপনি একা ভালো থাকতে পারেন না। সমাজ ভালো না থাকলে আপনি কি করে ভালো থাকবেন ভাই? আপনি ভাবছেন আমি গুড লাইফ লিড করছি, আমি ভালো থাকবো, আমার পরিবারের কারোর তো নাম কাটেনি, আমার পরিবারেরও কারোর নাম কাটেনি, আমার সবার নাম আছে। তাতে আমি যদি বলা বন্ধ করে দিই, আমার কিছু যায় আসবে না, হয়তো সাময়িক যায় আসবে না, কিন্তু সামগ্রিকভাবে তো অবশ্যই যায় আসবে। আপনিও একইভাবে যদি ভাবেন আমার পরিবারের সকলের নাম আসছে, মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে না আমার পরিবারের সকলের নাম এসছে, অতএব আমি ভাই এসআইআর নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমার পরিবার তো সকলের নাম আছে। ও রানীনগরে কার নাম বাতিল হয়েছে, বা ওই মতুয়ার কার নাম বাতিল হয়েছে, বা টালিগঞ্জের কার নাম বাতিল হয়েছে, বা বনগার কার নাম বাতিল হয়েছে, বা পুরুলিয়ায় কার নাম বাতিল, তাতে আমার কি যায় আসে? 5 বছর তাদের নাম বাতিল থাকলো, কোনো নাগরিক সুযোগ সুবিধা পেল না, কি করবে তারা? কি করবে? আপনাদের সবাইকে ভালোবাসা দিয়ে যাবে? ভালো থাকবেন, ভুল ভাবছেন। সমাজটাকে যেভাবে দেখতে চাইছেন, যেভাবে দেখেছেন, আপনি তো আপনার জীবনকালেই কোথা থেকে একটা করোনা চলে এলো, সবাই বাড়ির ভিতরে ঢুকে গেলেন। দুবাই গুড লাইফ লিড হচ্ছিল, বোম পড়ে গেল। ফলে জীবনে যে কোনো কিছু ঘটতে পারে। ফলে যারা এই কথা ভাবছেন যে সমাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে, মানুষের অসুবিধায় মুখ ফিরিয়ে নিয়ে আপনি ভালো থাকবেন, আপনি ভুল ভাবছেন। মানুষের সুবিধা অসুবিধায় আপনাকেও থাকতে হবে, আপনি যে অবস্থানেই থাকুন না কেন, কারণ মানুষ শেষ কথা বলে, অন্যায়কারীরা না, আক্রমণকারীরা না, আক্রান্তরা শেষ কথা বলে। ফলে আপনারা যারা এখনো ভেবে আছেন যে আমরা চুপ থাকব, বা যারা ভাবছেন চুপ করিয়ে দেব মানুষকে, ভুল ভাবছেন। মানুষকে চুপ করাতে পারবেন না। সাময়িক হয়তো আপনি একটা ভোট, 2টো দিন, 5টা দিন, মানুষকে চুপ করে থাকবে? মানুষের সব থেকে বড় স্বাধীনতা হচ্ছে বাক স্বাধীনতা, তার প্রয়োগ করুন গণতান্ত্রিক উপায়ে। আমি মনে করি বাক স্বাধীনতার প্রয়োগ সব থেকে বেশি প্রয়োজন, আর এটা কোনো ভাবার কারণ নেই। অ্যাডজুডিকেশন আছে মানে সব ঠিক হয়ে যাবে ভাই। আমাদের দেশের সব থেকে বড় বিপদ, গণতন্ত্রের সব থেকে বড় বিপদ যেটা মানে হয়েছিল এই গণতন্ত্রে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যে গণতন্ত্র স্বাধীনতার পরে সার্ভাইভ করছে, এটা হচ্ছে ইমার্জেন্সি। আমি বারবার বলি ভাই, দেশে তো সেদিনও হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছিল, ইমার্জেন্সি হয়নি? হয়েছিল।
আজকে আদালত ট্রাইব্যুনাল তৈরি করেছে মানে সব মানুষের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। ইমার্জেন্সির বিরুদ্ধে মানুষই বলেছিল, কেউ লেখনী দিয়ে বলেছিল, কেউ রাস্তায় নেমে বলেছিল, যার যেভাবে ক্ষমতা ছিল, কে গান দিয়ে বলেছিল, যার যে পরিসরে যে এরকম সুযোগ ছিল সেই পরিসরে সে সেভাবে বলেছে। ফলে আপনার যে পরিসর রয়েছে, আপনার অফিসে আপনি বলুন, আপনার পাড়ায় আপনি বলুন, সংগঠিত হন, আপনার গানের মাধ্যমে আপনি গান গাইতে পারেন, গান লিখতে পারেন, কবিতা বলতে পারেন, গল্প লিখতে পারেন, ফেসবুকে লিখতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি ভুল বলছি, আমাকেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বলুন, বলার অভ্যাস করুন যে এটা ঠিক হচ্ছে, এটা ভুল হচ্ছে। আর এটা ভাবার কোনো কারণে আমি গা বাঁচিয়ে চললেই আপনি সব জায়গা থেকে গা বাঁচিয়ে চলে যেতে পারবেন। সেই জন্যই আমি ইমার্জেন্সির উদাহরণ দিলাম, দুবাইয়ের উদাহরণ দিলাম, করোনার উদাহরণ দিলাম। আপনি গা বাঁচিয়ে চললেই আপনি গা বাঁচিয়ে চলতে পারবেন না। ট্রাইব্যুনালে অ্যাপিল করতে সাহায্য করুন এবং দুটো লড়াই একসঙ্গে চালান। ট্রাইব্যুনালের অ্যাপিল সঙ্গে রাস্তার লড়াই, আইনি লড়াই চালাবো নিশ্চিতভাবেই। আজও লড়েছি, কালও লড়বো, ভবিষ্যতেও লড়বো, আদালতে লড়বো, আদালতের বাইরেও লড়বো। কিন্তু মানুষের অধিকারের প্রশ্নে কেউ কোনোদিন ভাববেন না যে আমার কিছু হয়নি মানে আমার সাথে কিছু হবে না। আজকে আপনি আক্রান্ত নন মানে কালকে আপনি আক্রান্ত হবেন না। ফর্মটা আলাদা হতে পারে, আজকের ফর্ম আর কালকের ফর্ম আলাদা হতে পারে, বিন্যাসটা আলাদা হতে পারে, ভঙ্গিমাটা আলাদা হতে পারে, সফট ভঙ্গিমা হার্ড ভঙ্গিমা হতে পারে। ফলে এটা নিয়ে ভাববেন আর প্রকৃত অ্যানালিসিস করতে শিখবেন। আপনি যা দেখছেন, সামনে যা দেখছেন, পিছনে তার পিছনে আরো ভয়ঙ্কর। একজনের কথা আমি নাম করবো না, একজনের কথা আমি অবশ্যই মনে করিয়ে দিতে চাইব। সেটা হচ্ছে রাজনীতিতে আপনি যা ভাবেন, সামনে যা ঘটে, রাজনীতিকে যতটা ভাবেন তার পিছনে তার থেকে অনেক বেশি কিছু হয়। অ্যাজ ওয়েল এজ আপনি যে ঘটনা দেখছেন সেই ঘটনার পিছনের সত্যতা সামনের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আপনারা বুদ্ধিমান মানুষ, প্রত্যেকেই বোঝেন এর মানে কি। যাই হোক, নিশ্চিতভাবেই আমি আর একদিন নিশ্চিতভাবেই যে ট্রাইব্যুনাল এখনো প্রপারলি ফাংশন করেনি, যদিও ফাংশন করা উচিত ছিল, কারণ আমি মনে করি তার যে লাস্ট অপরচুনিটি যেটা দিয়েছিল ট্রাইব্যুনাল, সেই অপরচুনিটির সকলের অ্যাভেল হয়ে তার অ্যাডজুডিকেশন ওই যে ফ্রিজিং ডেটের মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল। এটা আমার অনুধাবনা, কিন্তু আমার অনুধাবনার সঙ্গে যে সকলে সেই বাস্তবতায় পৌঁছানো যাবে সেটা হয়তো সত্য নয়। যে ট্রাইব্যুনালের অ্যাডজুডিকেশন এই ভোটের ক্ষেত্রে লাস্ট ফ্রিজিং ডেটের মধ্যে হয়ে যাওয়া উচিত, সকলের বৈধ ভোটারের নাম ইনক্লুড হয়ে যাওয়া উচিত ছিল ভোটার লিস্টে। ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে তাদের প্রত্যেকে সাহায্য করুন, বিশেষ করে যারা খেটে খাওয়া গরিব মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের প্রত্যেকের অ্যাপিলের ফরম্যাট দিয়ে ডকুমেন্ট অ্যানেক্স করে হয় আইদার অফলাইনে অথবা অনলাইন মোডে এটা সাবমিট করুন। এবং প্রত্যেককে বলবো যে যে ফর্মে পারবেন এই ঘটনা যা ঘটেছে এসআইআর নিয়ে সেটা নিয়ে প্রতিবাদ করুন এবং যাতে মানুষ ভিজিল্যান্ট থাকুন। কারণ আমি মনে করি গণতন্ত্রে মানুষ ভিজিল্যান্ট থাকলে তবেই ন্যায় হয়, না হলে অন্যায় হওয়াটাই স্বাভাবিক। অনেকে বলছেন বিশেষ সম্প্রদায় করে
যে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, আমার কাছে আজকে জানি না এটা মানে কতটা বাস্তব। শামসেরগঞ্জের 10টি বুথের একটি ডাটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, এবং সেই ক্ষেত্রে অনেকে বলছেন সাহায্য। নিশ্চিতভাবে আমি এসছি, আমি ওই মামলা করতেই এসছি, ফলে এই সাহায্য প্রত্যেকেই অ্যাভেল করবেন, পাবেন নিশ্চিতভাবেই। কিন্তু এই বিষয়টি এটি একজন বা দুজন মানুষের দ্বারা সম্ভব নয়, এটা প্রত্যেকে ইনভলভ হবে, কারণ 20 লক্ষ মানুষের অ্যাপিল বা 10 লক্ষ মানুষের অ্যাপিল, এটা হিউজ। সেটা অ্যাডজুডিকেশন কবে শেষ হবে আপনি আমি কেউ জানি না। যাই হোক, অনেকের হয়তো হেল্পলেস লাগবে, কেউ হেল্পলেস মনে করবেন না। সকলে মেলে আমরা এই লড়াই লড়ব, নিশ্চিতভাবে লড়ব। এই লড়াই দীর্ঘস্থায়ী হবে, হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু এই লড়াই আমাদের প্রত্যেকেই লড়তে হবে। আমরা প্রত্যেকে এই লড়াই জিতব, প্রত্যেকে জিতব, এবং এই লড়াইয়ের মানসিকতা নিয়েই লড়বেন। কিচ্ছু সমাজ, দেখুন করোনা দেখেছেন, দুবাইয়ের লোক বোম দেখে দিল, এর থেকে কি ভয়ানক হবে? করোনায় সার্ভাইভ করে গেছেন, কি হবে? সেকেন্ড লাইফ লিড করছেন, এটা ভাববেন। ফলে ওটা নিয়ে ভাববেন না যে আপনাদের সঙ্গে, বিশেষ করে যাদের নাম ডিলিট হয়েছে, মানুষ রয়েছে নিশ্চিতভাবে, অনেকেই রয়েছেন, অনেকে লিখছেন, অনেকে ফোন করছেন, হেল্পলেস লাগছে। কেউ অসহায় ফিল করবেন না, প্রত্যেকে প্রত্যেকের সাহায্যে নিশ্চিতভাবে এগিয়ে আসবে। ধন্যবাদ।